শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 14 নভেম্বর পর্যন্ত, পরে সীমিত পরিসরে খোলার বিষয়টি বিবেচনায়। হাজী সেলিমের ছেলে ইরফান ও দেহরক্ষী জাহিদকে ডিবিতে হস্তান্তর, 3 দিনের রিমান্ড শুরু। নোয়াখালীতে নারী নির্যাতনে স্বামীর সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি, গাফিলতি ছিল পুলিশেরও। সিলেটে রায়হানের মৃত্যুর মামলায় পুলিশ সদস্য আশিক এলাহীর 5 দিন এবং হারুনা রশিদের 3 দিনের রিমান্ড মঞ্জুর। এবং খুলনায় ভ্যান চালক হত্যায় 3 জনের মৃত্যুদণ্ড, মেহেরপুরে কৃষক হত্যায় 8 আসামির যাবজ্জীবন। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 14 নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমণি এই সিদ্ধান্ত জানান। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা সেটি নিয়েও কাজ চলছে। বিশেষ করে আগামী শিক্ষা বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা ভাবা হচ্ছে। গত 8 মাস ধরে স্কুল বন্ধ থাকায় এই শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা যায়নি। এটি শেষ করতেই সীমিত পরিসরে খোলার বিষয়ে ভাবা হচ্ছে। তবে করোনার যে পরিস্থিতি তাতে নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাতিল হয়েছে পিএসসি, জেএসসি, এইচএসসি পরীক্ষা। এই মাসের 31 তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছিলাম। আমরা এখন যে সিদ্ধান্ত নিয়েছি তাতে নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। করোনায় শিক্ষা জীবন নিয়ে চরম অনিশ্চয়তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে 29 লাখ শিক্ষার্থী আটকে আছে বেশ কয়েকটি বর্ষের ফাইনাল পরীক্ষা। কবে হবে সেটি নিয়েও অনিশ্চয়তা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। করোনার কারণে গত 18 মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো অনলাইনে ক্লাস নিলেও আটকে আছে পরীক্ষা। বিশেষ করে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ের পরীক্ষা শেষ না হওয়ায় ফলাফল পাচ্ছেন না তারা। ফলে কোনো চাকরির জন্য আবেদনও করতে পারছেন না। তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ, বাকি শুধু ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা। এ কারণে এই শিক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারছেন না চতুর্থ বর্ষে। তৈরি হচ্ছে সেশন জট। বাকি পরীক্ষাগুলো বন্ধ হয়ে যায়, যার জন্য এর সিদ্ধান্তগুলো কবে হবে আমরা তাও এখনো পাইনি। আমাদের পরীক্ষাগুলো আদৌ হবে কিনা বা আমরা পরবর্তী বর্ষে কিভাবে উত্তীর্ণ হব তা নিয়ে আমরা সবাই হতাশাগ্রস্ত। শিক্ষকরা বলছেন এসব পরীক্ষা না নেওয়া হলে শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়বেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। রেজাল্ট হয়ে গেলে তারা তো তাদের জীবনের যে পরীক্ষা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে চাবে সেই দিকে তারা এগিয়ে যেতে পারত। এখন এই পরীক্ষা না হওয়ার কারণে পরীক্ষাটা আটকে যাওয়াতে আমাদের শিক্ষার্থীদের একটা বড় রকম সমস্যা হচ্ছে। এটা নিয়ে ভাবতে হবে, আমাদের পরীক্ষা নিতে হবে যে কোনো পদ্ধতিতে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে, তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে। তাদের প্রতি অনুরোধ থাকবে যে তারা একটু ধৈর্য ধারণ করুন এবং বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক প্রস্তুতি আছে। পরিস্থিতি আরেকটু উন্নতি হলেই আমরা পরীক্ষাগুলো নিয়ে যথাসময়ে ফলাফল ঘোষণা করতে পারব। শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের। কোনো অবস্থাতেই অটোপাস দেওয়ার ভাবনা নেই তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে, তবে তা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি স্বাধীনতা পদক 2020 প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের 8 বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2020 পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক। 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে। তবে করোনার কারণে এবার স্বাধীনতা দিবসের সব কর্মসূচির পাশাপাশি স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানও স্থগিত করা হয়েছিল। দেরিতে হলেও বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যুক্ত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। সত্যি খুব দুঃখিত, আমার নিজের খুবই কষ্ট হচ্ছে। পরে প্রধানমন্ত্রী ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বাংলাদেশেও পড়তে পারার আশঙ্কা প্রকাশ করেন। তবে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আবার নতুনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে ব্যাপকভাবে, এবং ইউরোপে যখন আসে এর ধাক্কাটা আমাদের দেশেও আসে। তো আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি। আমি করোনা ভাইরাস দেখার সাথে সাথে আপনারা জানেন যে 2000 ডাক্তার নিয়োগ দিয়েছি, প্রায় 6000 মতো নার্স আমরা নিয়োগ দিয়েছি, আমরা টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি, এবং আমরা সব রকম চিকিৎসার জন্য এবং সেবার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সে পদক্ষেপ নিচ্ছি। ক্ষমতা গ্রহণের পর থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে সরকার। অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। 21 বছর পর আমি যখন সরকার গঠন করি, তারপর থেকেই বাংলাদেশের ইতিহাস মানুষের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি। কারণ আমরা তো মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। তো বিজয়ী জাতি কেন আমরা অন্যের কাছে হাত পেতে চলবো, মাথা নিচু করে চলবো? বিজয়ী জাতি সারা বিশ্বে বিজয়ের বেশেই চলবে। এবছর স্বাধীনতা পুরস্কার পাওয়া বিশিষ্ট ব্যক্তিরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার অবসরপ্রাপ্ত আব্দুর রউফ, প্রয়াত মোহাম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান, চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ উবাইদুল কবির চৌধুরী ও অধ্যাপক ডাক্তার AKMA মুক্তাদির, সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার। এছাড়া শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যবসায়ীদের দাবিতে আলুর দাম নির্ধারণ করে দিলেও 2 সপ্তাহ পরও বাজারে সেই দাম কার্যকর হয়নি। রাজধানীর কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে এসে দেখা গেছে এ চিত্র। আলু এখনও কিনতে হচ্ছে কেজি প্রতি 40 থেকে 45 টাকায়। বাড়তি দাম নেওয়ার জন্য আগের বেশি দামে কেনার অজুহাত বিক্রেতাদের। এদিকে চীন, মিশর সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজের আমদানি ভালো হলেও কমেনি দাম। দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে, আর আমদানি করা পেঁয়াজ 60 থেকে 70 টাকায়। সরকারিভাবে তদারকির কথা বলা হলেও বাজারে তার কোনো প্রতিফলন নেই। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আলু বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এ নিয়ে জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সরকার তো আলুর দাম 35 টাকা নির্ধারণ করে দিয়েছিল, তো এ দামেও বিক্রি করেনি ব্যবসায়ীরা নানা অজুহাত দেখিয়ে। তো এখন ঠিক কি কারণে রিয়াজউদ্দিন বাজারে আলু বিক্রি বন্ধ রেখেছেন তারা? মূলত গত পরশুদিন রিয়াজউদ্দিন বাজারে আলুর আড়তগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে আমরা এই সরকার নির্ধারিত দামে আলু বিক্রি না করার কারণে আমরা দেখেছি যে 1,40,000 টাকা 10টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে গতকাল থেকে তারা মূলত আলু বিক্রি বন্ধ রেখেছে, যদিও তারা বলছে তাদের আলুর সরবরাহ নেই এবং তারা যে অঘোষিতভাবে এই যে আলু বিক্রি বন্ধ রাখা সেটি তারা স্বীকার করছে না। এবং আড়তগুলোতে আমরা সকাল থেকে দেখেছি তারা যেটি বলছে যে তারা যেহেতু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত আলু সংগ্রহ করেন কৃষকদের কাছ থেকে, ব্যাপারীদের কাছ থেকে, সেই ব্যাপারীরা তাদেরকে আসলে 37 টাকার কমে কোনো আলু বিক্রি করছেন না এবং সে প্রেক্ষাপটে প্রতি কেজিতে তাদের অন্তত আরও 2 টাকা গাড়ি ভাড়া লাগে এবং সেই জন্য তাদের আলু 40 টাকার কমে বিক্রয় করার কোনো সুযোগ নেই বলে তারা বলছেন। সেই হিসাবে তারা বলছেন যে যেহেতু সরকার নির্ধারিত দাম এর চেয়ে কম, তাই 40 টাকার কমে যেহেতু আলু বিক্রয় করা সম্ভব হচ্ছে না, উল্টো জরিমানা গুনতে হচ্ছে। এই প্রেক্ষাপটে তারা আলু বিক্রি বন্ধ রেখেছে।
এবং সকাল থেকে আমরা দেখেছি যে শুধুমাত্র রেয়াজউদ্দিন বাজার নয়, এই ছাড়াও চট্টগ্রামের যে সমস্ত বিশেষ করে পাহাড়তলি এবং খাতুনগঞ্জের যে সমস্ত বাজার থেকে এই পাইকারিভাবে আলু বিক্রি হয় সেগুলো বিক্রি সবগুলো জায়গাতে আসলে আলু বিক্রি বন্ধ আছে। আমরা গতকাল থেকে দেখেছি খুচরা বাজারে, অর্থাৎ ছোট ছোট যে বিভিন্ন দোকান এবং বাজার, ছোট ছোট বাজারগুলোতে যে খুচরা আলু বিক্রি হয় সেখানে ইতিমধ্যে গত কয়েকদিন ধরে 50 টাকা করে আলু বিক্রি হচ্ছিল। তারাও আসলে আলু বিক্রি বন্ধ রেখেছে। তারা বলছে যে গ্রাহকের কাছ থেকে আসলে বারবার এই আলুর দাম বা আলুর এত দাম কেন, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে তাদের আসলে ভালো লাগে না এবং গ্রাহকও অসন্তুষ্ট হয়। সে প্রেক্ষাপটেও তারা আলু বিক্রি বন্ধ রেখেছে। যদিও এই আলুর দাম, পেঁয়াজ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন? পেঁয়াজের বাজার আসলে গত সপ্তাহের মতোই, আমরা একটু আগে খবরে যেটি জানাচ্ছিলাম যে মান ভেদে এটি 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারগুলোতে। আর সবজির দামও যথারীতি ঊর্ধ্বমুখী আছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমরা প্রতি কেজি সবজি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে এবং সর্বনিম্ন যে সবজিটি দামে পাওয়া যাচ্ছে, সর্বনিম্ন দামে, সেটি পেঁপে, সেটির দামও 40 টাকার বেশি। এবং এর বাইরে অন্যান্য যে শীতকালীন সবজি কিছু কিছু নতুন আসছে সেগুলোর দাম, যেমন ফুলকপি বা মূলা, এই ধরনের সবজিগুলো 100 টাকার উপরে বিক্রি হচ্ছে, 140 টাকাও বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়া অন্যান্য যে স্বাভাবিক সবজিগুলো আছে সেগুলো সবগুলোর দামই 60 থেকে 80 টাকা, 90 টাকা এই ধরনের কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে তারা যে সমস্ত জায়গা থেকে বা ব্যাপারীর কাছ থেকে এই সমস্ত সবজি সংগ্রহ করেন, তারা বলছে যে বৃষ্টির কারণে এখনো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে গত সময়ে এবং নতুন যে সবজি সেটি এখনো মাঠ থেকে উঠেনি, যে কারণে এই দামটি ঊর্ধ্বমুখী যে প্রবণতা রয়েছে। এর বাইরে ঠিক কবে নাগাদ এই সবজির দাম আবার স্বাভাবিক হবে বা নিম্নমুখী হবে সেটি এখনো স্পষ্ট করে কেউই আসলে বলতে পারছেন না। চট্টগ্রাম থেকে সেখানকার বাজার পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হচ্ছে নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়ন পরিষদের নির্বাচন। সকাল 9টা থেকে 9টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলায় টানা 9 বছর বন্ধ ছিল এই ইউনিয়নের নির্বাচন। সম্প্রতি উচ্চ আদালতের রায়ের পর তফসিল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের আব্দুল কাশেম শাহ, বিএনপির সাইদুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মসিরত আলী শাহ ফকির। এছাড়া 9টি ওয়ার্ডের সদস্য পদে 39 জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে 17 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটার 20,997 জন। দীর্ঘদিন পর ভোট হওয়ায় সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টার মামলায় ইরফান সেলিম সহ 3 আসামির রিমান্ড শুরু করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে 3 আসামিকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে ধানমন্ডি থানা পুলিশ। ইরফান সেলিম সহ রিমান্ড শুরু হওয়া বাকি 2 জন হলেন দেহরক্ষী জাহিদ ও ব্যক্তিগত কর্মকর্তা এবি সিদ্দিকী দীপু। মামলার আরেক আসামি ড্রাইভার মিজানের একদিনের রিমান্ড শেষে পাঠানো হয়েছে কারাগারে। বুধবার ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে বিকেলের দিকে তাদের ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও ইরফান সেলিমের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দায়ের করা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় করা আরও 2টি মামলায় ইরফান সেলিমের 7 দিন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভোরে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যা চেষ্টার মামলা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান। সেদিনে ইরফান সেলিমের বাসায় অভিযান চালিয়ে তাকে ও দেহরক্ষী জাহিদকে গ্রেপ্তার করে র্যাব। বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত 2 জনকেই 1.5 বছরের কারাদণ্ড দেন। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় স্বামীর সংশ্লিষ্টতা পেয়েছে হাইকোর্টের গঠিত তদন্ত কমিটি। একই সাথে দেলোয়ার, ওসি, বেগমগঞ্জ সার্কেলের এএসপি সহ প্রশাসনের গাফিলতি পেয়েছে এই কমিটি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। শুনানিতে আদালত মন্তব্য করেছেন, দেলোয়ার এ ঘটনার মূল হোতা। এটি নৃশংস ঘটনা, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে ঘটনাটি। মানবিক বোধের চরম অবক্ষয় এই ঘটনা। এই ঘটনায় দেলোয়ার বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে নারীর প্রতি সহিংসতা, নির্যাতনে নজির সৃষ্টি হবে বলে মন্তব্য করেন আদালত। দেলোয়ার বাহিনী যৌন লিপ্সা মেটাতে ওই গৃহবধূর ভিডিও ধারণ করেছে বলেও বলেন আদালত। এ ধরনের ঘটনা বন্ধে গ্রাম পুলিশকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে হাইকোর্ট গঠিত তদন্ত কমিটি।
এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আবু নাসের মঞ্জু। মঞ্জু, তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা গেছে যে গৃহবধূ নির্যাতনের ঘটনায় স্বামীর সংশ্লিষ্টতা উঠে এসেছে। এছাড়া পুলিশের গাফিলতিরও একটা তথ্য উঠে এসেছে তাদের প্রতিবেদনে। প্রতিবেদনে আর কি কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। মূলত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে সেপ্টেম্বর মাসে কুপ্রস্তাবে রাজি না হয় ঘরে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে যে নির্মম নির্যাতনের ঘটনাটি ঘটেছিল, ওই ঘটনার বেশ কয়েকদিন পরে, প্রায় 1 মাস পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন যেই ভিডিও ধারণ করা হয়েছিল, দুর্বৃত্তরা যে ভিডিওটি ধারণ করেছিল তারাই ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে এটি দেশব্যাপী আলোচনার ঝড় উঠে এবং এই ঘটনায় তখন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম সবকিছু নড়ে চড়ে বসে। এরপরে এই ঘটনায় নির্যাতিত ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠন, জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে দেশের উচ্চ আদালতও এই বিষয়ে তাদের নানা রকম অবজারভেশন দেয়। সর্বশেষ হাইকোর্ট এই ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বেগমগঞ্জের চৌমুহনী সরকারি সালে আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, পাশাপাশি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে সমন্বয়ে গঠিত 3 সদস্যের একটি কমিটি করে দেন এবং তাদেরকে এই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তারা 25 তারিখে প্রতিবেদনটি দাখিল করলো। আজ এই বিষয়ে শুনানি হয়। তো ওই প্রতিবেদনে কি রয়েছে বিস্তারিত আমরা আমাদেরকে তদন্ত কমিটির কেউ না জানালো বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে ওই প্রতিবেদনে মূলত স্থানীয় ইউনিয়ন পরিষদ, চৌকিদার, দফাদার এবং বিশেষ করে চেয়ারম্যান মেম্বার এবং বেগমগঞ্জ থানা পুলিশ, বেগমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার, তাদের দায়িত্ব অবহেলা রয়েছে বলে তারা পেয়েছেন এবং তাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে বলে তারা সুপারিশ করেছেন। তারা প্রতিবেদন দিয়েছেন। পাশাপাশি যারা দায়িত্ব অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে তারা সুপারিশ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এই হচ্ছে আমার কাছে এই সংক্রান্ত সর্বশেষ তথ্য। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের মঞ্জু। রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি ডিবি পুলিশের এএসআই রাহিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে তুলে রিমান্ড আবেদন করবে পিবিআই। বুধবার রাতে মহানগর পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর তাকে মহানগর পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। গত রোববার নগরীর হারাগাছ থানার ক্যাদারে পুল এলাকায় একটি বাড়িতে 10ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে এএসআই রাহিনুল সহ আরও 5-6 যুবক। পরে এই ঘটনায় মামলা করেন তার বাবা। মামলার পর সোম ও মঙ্গলবার 2 দফায় গ্রেপ্তার করা হয় 4 জনকে। এর মধ্যে লালমনিরহাটে গ্রেপ্তার 2 আসামি বাবুল হোসেন ও আবুল কালাম আজাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া 22 ধারায় নির্যাতনের শিকার ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। জবানবন্দিতে এএসআই রাহিনুল ইসলাম নাম সহ কয়েকজনের নাম বলেন তিনি। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নিহতের ঘটনায় এএসআই আশেক এলাহির 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। রাতে পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলো। গত 12 অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে আশেক এলাহিকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। এদিকে একই মামলায় রিমান্ডে থাকা হারুনুর রশিদকে দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গত 10 অক্টোবর রাতে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় রায়হানকে। পরদিন মারা যান তিনি। 12 অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। 13 অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, এএসআই আশিক এলাহি ও হারুনুর রশিদের বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? এই যে সিলেটে গত 11ই অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের মৃত্যুর ঘটনায় যে মামলাটি হয়েছিল সেখানে খুলনার বটিয়াঘাটায় ভ্যান চালক রাশিদুল ইসলাম গাজী হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
গেল বছরের 20 আগস্ট বটিয়াঘাটার জয়পুর গ্রামের একটি পুকুর থেকে রাশেদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন তার বাবা হালিম গাজী। এই মামলায় একই এলাকার রবিউল ইসলাম বনিয়ামিন ও মোহাম্মদ শহীদুলের বিরুদ্ধে গেল 14 জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা শেখ আহমেদ কবির। তদন্তে উঠে আসে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে রাশেদুলকে হত্যা করেছে আসামিরা। এতে সাক্ষ্য দেন 31 জন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের 50,000 টাকা জরিমানাও করেছে আদালত। এছাড়া মরদেহ গুম চেষ্টার মামলায় দেয়া হয়েছে 7 বছর করে কারাদণ্ড। এদিকে বগুড়ার কাহালুতে স্ত্রীকে হত্যায় স্বামী আব্দুল কুদ্দুসকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মেহেরপুরের গাংনীতে কৃষক আবু বকর শাহ হত্যায় 8 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SM আব্দুস সালাম এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব ভট্টাচার্য জানান, 2010 সালের 14 জুন গাংনী উপজেলার কর্মদি গ্রামের কৃষক আবু বকর শাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গাংনী থানায় 11 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ছেলে শাহাবুদ্দিন। দীর্ঘ শুনানির পর আজ রায় ঘোষণা করে আদালত। এই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে এবং মারা গেছে বাকি 2 আসামি। 2010 সালে কুপিয়ে হত্যা করে আসামিরা। যশোরের সিটি কেবলের গ্রাহকেরা তাদের বিল মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশের মাধ্যমে দিতে পারবেন। এজন্য দুপুরে শহরের একটি হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সই হয়েছে। এতে সই করেন যশোর সিটি কেবলের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবু ও বিকাশের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক SM বেলাল আহমেদ। যশোর সিটি কেবলের চেয়ারম্যান SM মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, করোনা পরিস্থিতিতে সবার স্বাস্থ্য সুরক্ষায় ঘরে বসে কেবল টিভির বিল পরিশোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিয়ে, জন্মদিন সহ নানা অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে সুবিধা বঞ্চিতদের মাঝে বিতরণ করছে ফুড ব্যাংকিং যশোর কল্যাণ সংস্থা, যার নেতৃত্ব দিচ্ছে একদল তরুণ। শুধু খাবার নয়, ওষুধ ও রক্ত নিয়েও অসহায় মানুষকে সহায়তা করছে তারা। উদ্বৃত্ত খাবার দিয়ে অভুক্ত অসহায় মানুষের কষ্ট কিছু হলেও লাঘব হবে, সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ফুড ব্যাংকিং যশোর কল্যাণ সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পরিচয়ের সূত্র ধরে নানা অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে সংস্থাটি। সেসব খাবার ছাড়াও সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় দরিদ্রদের মাঝে নিয়মিত বিতরণ করা হয় খাবার। এমন সহায়তায় খুশি দরিদ্র অসহায় মানুষেরা। যারা বস্তির ভিতরে যারা অসহায় বাচ্চারা আছে তাদের আমরা খাবার এনে তাদের মাঝখানে খাবার বিতরণ করি। আমরা সবাই চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। আমরা যে গরিব অসহায় আমরা যে এতগুলো খাবার আমরা বাচ্চাদেরকে কিনে খাওয়াতে পারি না, এটা আমাদের আমরা এটা খুশি হই। পাশাপাশি অসহায়দের নিয়মিত ওষুধ, রক্ত ও শিক্ষা উপকরণও দিচ্ছে তারা। আমরা নিজেরা উপস্থিত থেকে তাদেরকে প্রাথমিক পাঠদান তাদের সম্পন্ন করাবো এবং এসব কাজে যেসব শিক্ষকরা নিয়োগ থাকবে তাদের বেতনের বিষয়টাও আমাদের মাথায় আছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্য সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। হ্যাঁ, এইটা যেহেতু আমরাও সমাজ কল্যাণ বা সমাজ অধিদপ্তর আমরাও কাজ করি, তো তারা যদি কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় এবং তারা কি জাতীয় সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সেইভাবে তাদেরকে সহযোগিতা করবো, আমরা পদক্ষেপ নিব। 2018 সালের মে মাসে যাত্রা করা সংগঠনটিতে বর্তমানে শতাধিক সদস্য রয়েছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লক্ষ্মী পূজাকে সামনে রেখে বরিশালে বসেছে প্রতিমার হাট। হাটখোলা হরি এই হাটে এসেছে কয়েক হাজার লক্ষ্মী প্রতিমা। সকাল থেকেই হাটখোলা, বাজার রোড সহ বিভিন্ন এলাকায় ভিড় জমিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। হাটে এবারে এসেছে 3 ধরনের কয়েক হাজার লক্ষ্মী প্রতিমা। সাথে পাওয়া যাচ্ছে টুনি ফুল, লালপদ্ম, কলাবৌ, সুপারি প্রসাদ সহ সবকিছুই। উপলক্ষে গোপালগঞ্জে প্রায় 2 শতাধিক জায়গায় লক্ষ্মীর হাট বসেছে। হিন্দু সম্প্রদায়ের অর্থ সম্পদের দেবী লক্ষ্মী পূজার শুক্রবার শুরু হয়ে চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত। বাহারি সব ঘুড়িতে রঙিন হয়ে উঠেছে কক্সবাজারের আকাশ। সমুদ্র সৈকতে চলছে 2 দিনের ঘুড়ির উৎসব, যেখানে অংশ নিতে ও উপভোগ করতে বাইরের পর্যটকদের পাশাপাশি সৈকতে ভিড় করছেন স্থানীয়রা। বুধবার শুরু হওয়া উৎসবের শেষ দিন আজ। আকাশে উড়ছে বিশাল আকৃতির বাঘ, পুতুল, মাছ, আরও কত কি। দেখা মিলল বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ঘুড়িও। বাহারি এসব ঘুড়ির বিচরণ
কক্সবাজারের আকাশে। নাটাই হাতে বিপুল উৎসাহে প্রতিযোগিতায় মেতে উঠেছেন পর্যটক ও স্থানীয়রা, আর তা উপভোগে সৈকতে জড়ো হয়েছেন অনেক দর্শনার্থী। যেহেতু সব লকডাউনটা খুলেছে, সবাই একটু ফ্রি হওয়ার জন্য, একটু রিল্যাক্স হওয়ার জন্যই তো এখানে আসা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই ঘুড়ি উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন। এতে যোগ দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ সহ অনেকেই। বাঙালির অন্তরে যে বাড়িটা আছে, ঘুড়ির বাড়ি, সেই বাড়িটাকে আরো মজবুত করে তৈরি করে দিতে চাই এবং প্রতি বছরই এটা একটু ঝালাইয়া দিতে চাই। বাংলাদেশেরও একটা কাইট ক্যাপিটাল হতে পারে, ঘুড়ি রাজধানী হতে পারে, যদি আমাদের দরিয়ানগরকে করতে হয়, যেখানে যেখানে সমুদ্র আছে, জঙ্গল আছে, সবকিছু আছে, তাতে ঘুড়ির রাজধানী হতেই পারে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে সমুদ্র সৈকতে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত ঘুড়ি তৈরি হয়, ব্যবহার হয়, সেই ঘুড়িগুলো দিয়ে আমরা একটা উৎসব এখানে করতে চাই। শতবর্ষে শত দেশের ঘুড়ি আমরা আয়োজন করতে চেয়েছি, কিন্তু বৈশ্বিক মহামারীতে সেটা হলো না। করোনা মহামারীর মধ্যেও এমন আয়োজনে খুশি অংশগ্রহণকারী ও স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।